রূপালীকে বাঁচাতে এবার প্রবীর এবং মিত্রকে গাছে বেঁধে উচিত শিক্ষা দিয়ে সমস্ত সত্যি বের করে নিল গঙ্গা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মেঘনাথ অহনার বাড়িতে এসেছে। তার মুখে তো রহস্যময় হাসি। অহনা তো মেঘনাথকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা মেঘনাথ, তুমি একটা কথা বলো তো, তুমি রূপালীকে কেন ফাঁসাতে গেলে? মেঘনা তখন বলে, দাঁড়াও, সব বলবো। অনেকদিন পর তোমার বাড়িতে চলে এসেছি, এক কাপ কফি হয়ে যাক না। তখন কফি চলে এসে দুজনে কফি খেতে থাকে। মেঘনাথ বলে, তোমার বাড়ির কফি না জবাব নেই। তখন নহনা বলে, আচ্ছা অনেক হয়েছে, এখন বলো তো সঠিক কথা, তুমি কেন রূপালীকে ফাঁসালে? মেঘনাথ তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, অবশ্যই তোমার মনে হচ্ছে এটা হতেই পারে। গঙ্গার অর্জুনকে ছেড়ে আমি কেন রূপালীকেই টার্গেট করলাম? অহনা তখন বলে, হ্যাঁ এটাই তো জানতে চাচ্ছি। মেঘনাথ তখন একটু হেসে বলে, কারণ যুদ্ধ জিতলে আগে সেনাপতিকে নয়, তার চারপাশের সৈন্যদের সরাতে হয়। গঙ্গার যারা পাশে আছে তাদের একজন একজন করে সরে দিতে হবে, তখনই গঙ্গা একা হয়ে যাবে। যা শুনে অহনা অবাক হয়ে যায় আর বলতে থাকে, তাহলে রূপালী ম্যাডাম তো তোমার প্রথম টার্গেট ছিল। মেঘনাথ তখন বলে, হাসপাতালে সেই ঘটনার কথা মনে আছে? অর্জুন যখন তোমার সিঁথিতে সিঁদুর পরাতে যাচ্ছিল তখন রূপালী গঙ্গাকেই খবর দিয়েছিল। সেই খবর না জেনে আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতো। অহনা এবার আরও কৌতূহল হয়ে ওঠে, কিন্তু প্রশ্নপত্রের অ্যাক্সেস পেলে কোথা থেকে? মেঘনাথের চোখে তখন শয়তানের ঝিলিক। চিরঞ্জিত নামের একটা ছাত্র ছিল, ও রূপালী ম্যাডামের কাছে পড়তে আসতো, মাঝে মধ্যেই নোট নিতে আসতো, ওকে ব্যবহার করেছি আমি। অহনা তখন বলে, মানে? রূপালীর ফোন অদল বদল করে দিয়েছিলাম, তারপর একজন সফটওয়্যার বিশেষজ্ঞ দিয়ে এমন একটা অ্যাপ ইনস্টল করাই যেটা রূপালীর ফোনের সমস্ত তথ্য আমার ফোনে পাঠাতে ও শুরু করে। অ্যাক্সেসটা আমি সম্পূর্ণ নিয়ে নেই। যার শুনে অহনা তো পুরাই হতবাক। অহনা বলে, মানে সবটাই আগে থেকে প্ল্যান করা ছিল? তখন মেঘনাথ হেসে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, এবার রূপালী তো শেষ, অর্জুন এবং গঙ্গা কেউ তো বাঁচতে পারবে না। অন্যদিকে আদালতের শুনানি শুরু হয়ে গিয়েছে। রূপালী কাঠগড়ায় দাঁড়িয়ে, চারদিকে সাংবাদিক, অভিভাবক, শিক্ষক সবাই উপস্থিত। বিপক্ষের আইনজীবী উঠে দাঁড়ায়, বলছে, ইউর অনার, অভিযুক্ত রূপালী চ্যাটার্জির পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর বিক্রি করেছেন। এর ফলে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপদের মুখে পড়তে চলেছে। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি। আদালত জুড়ে তখন গুঞ্জন শুরু হয়ে যায়, কিন্তু রূপালীর আইনজীবী শান্ত গলায় বলে, ইউর অনার, দীর্ঘ 8 বছর ধরে তিনি শিক্ষকতা করছেন, তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ওঠেনি। তিনি একজন সৎ মানুষ। তাছাড়া তদন্ত এখনো সম্পন্ন হয়নি। সন্দেহের ভিত্তিতে কাউকে অপরাধী বলা যায় না, ইউর অনার। বিচারক তখন মনোযোগ দিয়ে সবকিছু শুনছিলেন। ঠিক তখনই রূপালী পক্ষে সাক্ষী হিসাবে ডাকা হলো স্কুলের প্রধান শিক্ষিকা অজন্তা মুখার্জিকে। অজন্তা ম্যাম কাঠগড়া দাঁড়া করানো হয়। আইনজীবী তখন প্রশ্ন করে, ম্যাডাম, আপনি রূপালী চ্যাটার্জিকে কতদিন ধরে চিনেন? সে উত্তর দেয়, প্রায় 8 বছর। তখন উকিল বলে, তিনি কেমন শিক্ষিকা? যা শুনে অজন্তা ম্যামের চোখ জ্বলে ভিজে ওঠে। রূপালী আমাদের স্কুলের সেরা শিক্ষকদের মধ্যে একজন। স্কুল শেষে বাড়ি না গিয়ে ঘন্টার পর ঘন্টা ছাত্রদের পড়িয়েছে, দুর্বল ছাত্রদের জন্য আলাদা ক্লাস নিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না যে এ কাজ করতে পারে। যা শুনে আদালতের অনেকে অবাক হয়ে যায়, কিন্তু বিপক্ষের আইনজীবী তো হার মানবে না। সে একের পর এক প্রশ্ন করতে থাকে। এরপর আমরা দেখতে পাবো স্কুলের সেক্রেটারি মনোময় চৌধুরীকে ডেকে পাঠানো হয় কাঠগড়ায়। মনোময় চৌধুরী তখন কাঠগড়ায় দাঁড়িয়ে পড়ে, প্রশ্ন করতে থাকে যে অভিভাবকরা কি স্কুল ঘেরাও করেছিল? তখন বলে, হ্যাঁ। উকিল আরও বলতে থাকে, স্কুলের সম্পত্তি নষ্ট করেছিল? রূপালী ম্যাডামকে কি আটকানোর চেষ্টা করা হয়েছিল? মনোময় চৌধুরী উত্তর দেয়, হ্যাঁ। উকিল তখন বলে, তাহলে তিনি সেখান থেকে বের হলেন কিভাবে? মনোময় উত্তর দিতে থাকে, বলছে তার দাদা অর্জুন চ্যাটার্জি তাকে ওখান থেকে বের করে নিয়েছেন। আইনজীবী তখন রহস্যময়ভাবে হাসলেন। চ্যাটার্জি সবসময় তাকে রক্ষা করার চেষ্টা করেছেন। মনোময় চৌধুরী বলে, হ্যাঁ। এই প্রশ্নের পর আদালত নতুন করে আবার গুঞ্জন শুরু হয়ে যায়। গঙ্গা দর্শক সাথে বসে সব শুনছিল। সে জেঠুকে বলে, জেঠু, লোকটার উদ্দেশ্য ভালো নয়, উনি অন্য কিছু প্রমাণ করতে চাচ্ছে। জেঠু তখন চিন্তিত হয়ে বলে, ঠিক বলেছিস। অর্জুন তখন ধমক দেয়, বলছে, গঙ্গা, আদালতে কিন্তু এভাবে কথা বলার নিয়ম নেই, বুঝতে পেরেছ? চুপ করো। তখন গঙ্গা চুপ হয়ে যায়। এদিকে আদালতে তখনও নিস্তব্ধ, সবাই অপেক্ষা করছে বিচারকের সিদ্ধান্তের জন্য। ঠিক সে সময় রূপালীর বিপক্ষের আইনজীবী সমজিৎ বাবু আবারও উঠে দাঁড়ায়। তিনি বিচারককে উদ্দেশ্য করে বলে, ইউর অনার,
একটা ঘটনা ঘটলে কিছু ঝামেলা তো হবেই, কিন্তু সেই ঝামেলাকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রশ্ন হলো, একজন অভিযুক্ত ব্যক্তি কি তার প্রভাব খাটিয়ে তদন্তকে প্রভাবিত করতে পারে না? আদালতের উপস্থিতি সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকে। সমাজিতবাবু বলে, রূপালী চ্যাটার্জি একজন সাধারণ মানুষ নন। তিনি একজন প্রভাবশালী পুলিশ পরিবার সদস্য। তার বাবা ছিলেন সম্মানিত পুলিশ অফিসার, তার ভাইও পুলিশ উচ্চপদস্থ একজন কর্মকর্তা। এই প্রভাব ব্যবহার করে যদি প্রমাণ নষ্ট করা হয় তাহলে তদন্তের ক্ষতি হবে। যা শুনে আদালতের পাশে বসে থাকা অর্জুনের চোখ অনেকটাই লাল হয়ে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। অন্যদিকে রূপালী আইনজীবী আর চুপ করে থাকতে পারে না। তিনি উঠে দাঁড়িয়ে বলে, ইউর অনার, আমি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন মানুষের পরিবার সৎ হওয়া কি অপরাধ? সন্দীপন চ্যাটার্জি সারা জীবন সততার সঙ্গে দেশের সেবা করেছেন। অর্জুন চ্যাটার্জি বহুবার সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন। বিচারক তখন মনোযোগ দিয়ে দুই পক্ষের কথাই শুনছেন, কিন্তু সমাজিতবাবু থামে না। সে বলতে থাকে, যার ক্ষমতা রয়েছে সে কিন্তু ক্ষমতার অপব্যবহার করতেও পারে। আর এখনও পর্যন্ত তদন্তে পরিষ্কার করে বলা যায়নি যে প্রশ্নপত্র ফাঁস হলো কীভাবে। এই কথার পর আদালত আবারও ফিসফাস শুরু হয়ে যায়। ঠিক তখনই রূপালী আইনজীবী বলে, ইউর অনার, আমি একজন সাক্ষীকে ডাকতে চাই, যার বক্তব্যে মামলার মোড় ঘুরিয়ে দিবে। বিচারক তখন অনুমতি দিয়ে দেয়। কিছুক্ষণ পর আদালত দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে এক যুবক। তার মুখে ভয়, চোখে অস্বস্তি। সে আর কেউ নয়, সে হচ্ছে চিরঞ্জিত, যাকে সবাই চিরু নামেই চিনে। চিরুকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তাকে দেখে অর্জুনের মনে একটা সন্দেহ জাগে, এমনকি গঙ্গাও সন্দেহ করতে শুরু করে। অর্জুন মনে মনে বলে, এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে, ও কিছু একটা লুকাচ্ছে। গঙ্গাও বলতে থাকে, জেঠুকে উদ্দেশ্য করে বলে, জেঠু, আমার মনে হচ্ছে স্যারের সন্দেহ ঠিক, এই ছেলেটাই পুরো ঘটনার সঙ্গে জড়িত। তখন জেঠুও চিন্তা করতে থাকে। এদিকে আদালতের জেরা শুরু হয়ে যায়। রূপালীর আইনজীবী চিরুকে প্রশ্ন করে, তুমি কি 3 বার এই ক্লাসে ফেল করেছ? চিরঞ্জিত মাথা নিচু করে বলে, জি স্যার, আমি ফেল করেছি। তুমি কি রূপালী ম্যাডামের কাছে আলাদা পড়তে যেতে? তখন চিরঞ্জিত বলে, জি, উনি আমাকে সাহায্য করতেন। আইনজীবী আবার একটু এগিয়ে এসে বলে, তাহলে বলো, ম্যাডামের ফোন তোমার কাছে কিভাবে গেল? চিরু তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। সে অনেকটাই ভয় পাচ্ছে। তখন বলে, স্যার, আমি ইচ্ছে করে নেইনি, ভুল করে ফোনটা পাল্টে গিয়েছিল। যার শুনে আদালতের অনেকে একে অপর দিকে তাকিয়ে থাকে। আইনজীবী বলে, একই ধরনের কভার ছিল বলে ফোনটা পাল্টে গিয়েছে? তুমি কি সত্যি এই গল্পটা আদালতকে বিশ্বাস করাতে চাও? চিরঞ্জীব যা শুনে একটু ভয় পেয়ে যায়, কোনো উত্তর দেয় না। আইনজীবী এবার আরও চাপ বাড়াতে থাকে, বলে, যে শিক্ষিকা তোমাকে বারবার সাহায্য করেছে, তোমাকে মানুষ করার চেষ্টা করেছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? চিরু চোখে ভয়ের ছাপ আর স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে অর্জুন দাঁতে দাঁত চেপে বসে আছে। তার মনে হচ্ছে চিরঞ্জিত কিছু একটা লুকাচ্ছে। এদিকে রূপালী নিজেকে সামলাতে পারে না। সে কান্না করতে করতে বলে, চিরু, তুমি আমাকে এভাবে ভাসালে? এটা বলে কান্নায় ভেঙে পড়ে। আদালত মুহূর্তের জন্য আবেগে ভরে ওঠে। বিচারক সঙ্গে সঙ্গে বলে, ম্যাডাম, আপনি শান্ত হন, আপনাকে পরে কথা বলার সুযোগ দেওয়া হবে। এরপর বিচারক চিরঞ্জিতের দিকে কঠোর গলায় বলে, চিরঞ্জিত, আমি সরাসরি জানতে চাই, তুমি কি রূপালী ম্যাডামের ফোনে কোনো ধরনের নাড়াচাড়া করেছিলে, ঘাটাঘাটি করেছিলে, প্রশ্নপত্র অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করেছ? চিরঞ্জিত কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, না স্যার, যদি প্রশ্নপত্র পেতাম তাহলে তো আমি নিজেই ব্যবহার করতাম। 3 বছর ধরে ফেল করে আসছি। এটা নিয়ে বাবা মার মুখে সবসময় বকা শুনতে হয়। আমি সত্যি কিছু করিনি স্যার। যা শুনে আদালতে সবাই অবাক হয়ে যায়। চিরঞ্জিতের কথার জন্য একটা অসহায় ফুটে উঠেছে। ঠিক তখনই সমাজিতবাবু উঠে দাঁড়ায়, বলছি, ইউর অনার, এভাবে একজন ছাত্রকে এনে তার উপর দোষ চাপিয়ে দেওয়া যায় না। পুলিশের কাছে ফোনের সমস্ত তথ্য রয়েছে, সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাই আমি আবার আবেদন করছি, রূপালী চ্যাটার্জির জামিন যেন মঞ্জুর না করা হয়। এই বক্তব্যের পর আদালত আবারও উত্তেজনায় ফেটে পড়ে। রূপালী অসহায় চোখে বিচারের দিকে তাকিয়ে থাকে। অর্জুনও অনেক অবাক হয়ে যায় আর খুব কষ্ট পেতে থাকে। গঙ্গার মনে হচ্ছে সত্যটা এবার কাছে আসবেই, কিন্তু কে যেন ইচ্ছা করে তাকে আড়াল করার চেষ্টা করছে। অবশেষে বিচারক ফাইল বন্ধ করে পরবর্তী ডেটের জন্য, আর এর সাথে নির্দেশ দেয় রূপালীকে একদিনের জন্য আদালতে কাস্টডিতে থাকতে হবে। তখন রূপালী অনেক কষ্ট পেতে থাকে। এদিকে গঙ্গা মনে মনে বলে, বুঝতে পেরেছি, এবার আমাকে নিজের মতো করে তদন্ত করতে হবে, না হলে ভাইরাসগুলোকে ধরা যাবে না। তখন গঙ্গা কারো কাছে যায়, বলছে, আমার বড় ননদে খুব বিপদ। সে তার কাছ থেকে অনেকটা তথ্য নিয়ে আসে। এরপর প্রবীণ এবং মানিককে
ধরে ফেলে, তাদেরকে একটা গাছে বেঁধে রাখে। দুজনের সমস্ত ভয় পোকা ছড়িয়ে দেয়, খুব কামড়াতে থাকে। এদিকে গঙ্গা বলে, বেঁধেছিস তোদের ভালো করে, গাছের সাথে একদম ভালো করে বেঁধে রাখ। কীভাবে ভাইরাস দিয়ে সাফ করতে হয় গঙ্গা এটা ভালো করেই জানে। এরপর গঙ্গা দুজনকে ইচ্ছা মতোই পেটাতে থাকে। এদিকে পোকাগুলো ছেলে দুটাকে কামড়াতে থাকে। তখন ছেলে দুটা বলে, ম্যাডাম আমাকে ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন। গঙ্গা বলে, ছেড়ে দিতে পারি একটা শর্তে। রূপালী চ্যাটার্জি মানে তোমাদের দিদিমণিকে তোমরা কিভাবে ফাঁসিয়েছ বা কেনই ফাঁসিয়েছ সত্যিটা সব বলতে হবে। তখন বলে, হ্যাঁ হ্যাঁ বলবো, আমাদেরকে নামান, আমরা সব বলবো। তখন গঙ্গা খুশি হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? প্রবীণ এবং মানিক সমস্ত সত্যি কি গঙ্গাকে বলবে? গঙ্গা কি পারবে রূপালীকে ছাড়াতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।